আজ আমরা এমন একজনকে নিয়ে আলোচনা করব যিনি আমাদের বাংলা ও বাঙালির গর্ব এবং পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজকের বিষয় বাংলা ও বাঙালির গর্ব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার রচয়িতা সঞ্চারী ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থার গোড়াপত্তনের ইতিহাসকে পরিবর্তন করবার ক্ষমতা সেভাবে কারোর ছিল না। যারা এতকাল ধরে পশ্চিমবঙ্গের মাটিকে নিজের মনে করে এসেছেন, তারা এই বঙ্গভূমির জন্য ঠিক কতটুকু করতে পেরেছেন সেই বিষয়টি নিয়ে সকলের মধ্যেই মতপার্থক্য রয়েছে। এই বঙ্গের জন্য প্রয়োজন ছিল একজন যোগ্য উত্তরাধিকারীর, কিন্তু এত সহজে কি তাকে পাওয়া যেত? তবে এই রাজনৈতিক সমাজের বেড়াজাল ভেদ করে এগিয়ে এসেছিলেন একজন, যিনি বহুকাল নারী হিসেবে পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে আন্দোলন ও লড়াই চালানোর পরে নিজের ক্ষমতাকে প্রতিস্থাপিত করতে সক্ষম হয়েছিলেন। তার এই কর্মের দ্বারা কেবলমাত্র বাঙালিরাই নয়, সমগ্র ভারতবাসী তথা বিশ্ববাসীও আজ গর্বিত অনুভব করেছেন। তিনি হলেন আমাদের বঙ্গললনা মমতা বন্দ্যোপাধ্যায়, যার হাত ধরে রচিত হয়েছিল নতুন বঙ্গের ইতিহাস। এতকাল ধরে চলে আসা চিরাচরিত শাসন ব্যবস্থার পরিবর্তন এনে তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। তিনি দেশের মাটির সঙ্গে জুড়ে গিয়েছেন। তার কাছে মা, মাটি ও মানুষ এই তিনটি বিষয়ে সত্য হয়ে থেকে গেছে। মা, মাটি ও মানুষের সঙ্গেই জুড়ে থাকতে চেয়েছেন তিনি, আর তার সঙ্গে এই সূত্রে জুড়ে রয়েছি আমরা বাঙালিরা। আমাদের ওই গতানুগতিক ইতিহাসের পাতা উল্টে দিয়ে নতুন ভাবনায় সিক্ত হতে শিখিয়েছেন তিনি। তাই তো আমরা সকলেই আজ তাকে নিয়ে গর্বিত। মা, মাটি, মানুষ তার কাছে সর্বাধিক গুরুত্ব রেখে এসেছে। কিভাবে নারী হয়েও নিজের লড়াইকে বাঁচিয়ে রাখা যায়, নিজেকে জনসমাজের কাছে উজ্জীবিত রাখা যায়, এসবই আমরা তার তত্ত্বাবধানেই আয়ত্ত করেছি। এভাবেই তার হাত ধরে গোটা বাংলা অগ্রগতির দিকে এগিয়ে চলেছে। এই এগিয়ে যাওয়া আমাদের সকলের এগিয়ে যাওয়া, সর্বাধুনিক স্তরে এগিয়ে যাওয়া, এক পরমতর প্রাপ্তি এটা। তাই আমরা আজ তাকে নিয়ে সকলেই গর্বিত, আনন্দিত, উৎসাহিত। তিনি মানুষের মনে নতুন আশা, নতুন ভরসার সঞ্চার করতে পেরেছেন। তিনি বঙ্গবাসীর কাছে এক নারী শক্তির মিশেল স্বরূপ আত্মপ্রকাশ করেছেন। তার অধীনে অধুনা বঙ্গের নারীরা আজ সুরক্ষিত অনুভব করেন। তিনি মমতাময়ী, হাজার মানুষের মাথার উপরে থাকা ছাতা তিনি। তাকে নিয়ে কেবল গর্ব অনুভব করতে ইচ্ছে করে তার থেকে কিছু শিখতে, জানতে। তিনি আজকের যুগের নারীদের কাছে শক্তি স্বরূপা। আজ তার জন্যই বঙ্গের মানুষ তাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পেরেছেন। তার হাত ধরেই এসেছে উন্নয়ন, পেয়েছি উন্নতি, আর মা, মাটি, মানুষ পেয়েছে তাদের আদরের দিদিকে। আসুন মুক্তমনা এই রাজনীতিবিদের সম্পর্কে আরো কিছু কথা জেনে নিই। অজানা দিদিকে আবিষ্কার করি নতুন রূপে, নতুন আবেশে, নতুন শক্তিতে, নতুন ভাবনায়। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভানেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, ভূমি ও ভূমি সংস্কার, তথ্য ও সংস্কৃতি, পর্বতাঞ্চল বিষয়ক, কৃষি, বিদ্যুৎ, কর্মী ও প্রশাসনিক সংস্কার, সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষা বিভাগেরও ভারপ্রাপ্ত মন্ত্রী। তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় একজন বাগ্মী রাজনীতিবিদ। তিনি তার অনুগামীদের কাছে দিদি নামে পরিচিত। সম্প্রতি তাঁর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের 34 বছরের বামফ্রন্ট সরকারকে পরাজিত করতে সক্ষম হয়েছেন। এই সরকার বিশ্বের সবচেয়ে বেশি সময় গণতান্ত্রিক উপায়ে রাজত্বকারী কমিউনিস্ট সরকার ছিল। ভারতীয় প্রজাতন্ত্রের কেন্দ্রীয় ক্যাবিনেটে তিনি দুবার রেল, একবার কয়লা মন্ত্রকের এবং একবার মানব সম্পদ উন্নয়ন, যুব, ক্রীড়া, নারী ও শিশু কল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। নিজের কাঁধে এত গুরু দায়িত্ব নিয়ে এগিয়ে চলেছেন তিনি। বিশ্বের মানুষের কাছে তিনি এক জীবন্ত সত্তা, যাকে দেখে হয়তো শেখা উচিত প্রতিটি দেশের সরকারের। কিভাবে প্রদেশকে পরিচালনা করতে হয়,
কিভাবে জননেত্রী হয়ে উঠতে হয়, ঠিক কোথায় রয়েছে তার বিশেষত্ব, আজকে জানাবো আপনাদেরকে। আমার সঙ্গে থাকুন। তাহলে চলুন আমরা আবিষ্কার করি আমাদের দিদিকে এক নতুন রূপে। মমতা বন্দ্যোপাধ্যায় 1955 সালের 5ই জানুয়ারি কলকাতার হাজরা অঞ্চলে এক দরিদ্র নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায় ছিলেন স্বাধীনতা সংগ্রামী, মা গায়ত্রী দেবী তিনি ছিলেন গৃহবধূ। কলকাতার শ্রী শিক্ষায়তন কলেজ থেকে বিএড ডিগ্রি সম্পূর্ণ করার পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন। পরে কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। রাজনীতিতে প্রবেশ ছাত্রাবস্থাতেই। শিক্ষাজীবন সমাপ্ত করার পর সংসার চালানোর জন্য কিছুকাল একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতাও করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিয়ে করেননি। প্রতিপক্ষ যতই শক্তিধর হোক, মমতা ব্যানার্জি আবার প্রমাণ করে দিলেন যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনীতিতে তিনি এখনো অপরাজেয়। তার জনপ্রিয়তা হয়তো 10 বছর আগের চাইতে কিছুটা কমে গিয়েছে, কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস আবারও বিপুল বিজয় পেয়েছে। কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপিকে বহু পেছনে ফেলে এগিয়েছেন তিনি। বিজেপিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আনার জন্য স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার এই রাজ্যে এসে সভা করেছেন, কিন্তু তবু ভোটের লড়াইয়ে এঁটে উঠতে পারেননি পায়ে চোট পেয়ে হুইল চেয়ারে বসে প্রচারাভিযান চালানো মমতা ব্যানার্জির সঙ্গে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কেমন করে পশ্চিমবঙ্গের এবং সর্বভারতীয় রাজনীতির এত বড় ব্যক্তিত্ব হয়ে উঠতে পারলেন মমতা ব্যানার্জি। কি তার সাফল্যের উৎস? রাজনীতিবিদ হিসেবে তার সাফল্যের পেছনে কিন্তু একটা প্রতিভা কাজ করে, বলেছিলেন সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক শিখা মুখার্জি। এবং ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জিও এটা লিখে গেছেন যে মমতা ব্যানার্জির একটা ক্যারিশমা বা সম্মোহনী ক্ষমতা আছে। তবে 1970-এর দশকে যখন তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল, কংগ্রেস দলের একেবারে সাধারণ একজন কর্মী হিসেবে তিনি ছিলেন ইন্দিরা গান্ধীর অনুরাগী এবং তার প্রাথমিক রাজনৈতিক জীবন কেটেছে পশ্চিমবঙ্গে সেকালের সিনিয়র কংগ্রেস নেতা প্রণব মুখার্জির ছত্রছায়ায়। সেই প্রণব মুখার্জি যিনি পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি হয়ে উঠেছিলেন। কিছুদিনের মধ্যেই দলের সিনিয়র নেতাদের কাছে এটা স্পষ্ট হয়ে যায় যে মমতা ব্যানার্জি রাজনীতিতে অনেক দূর যাবেন। 1976 সালে মাত্র 21 বছর বয়সেই তিনি পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কংগ্রেস অর্থাৎ আইয়ের সাধারণ সম্পাদক হন। কয়েক বছর পর তিনি হন নিখিল ভারত যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। মমতা ব্যানার্জির একটা বিশেষত্ব হলো তার প্রচণ্ড লড়াকু মনোবৃত্তি এবং তার পরিশ্রম করার ক্ষমতা। এই কথাই বলেছিলেন শিখা মুখার্জি। তার ভাষায় তার রাজনৈতিক জীবনে বহু বাধা এসেছে। 2001 সালে তার দল তৃণমূল কংগ্রেস প্রায় ধ্বংস হবার উপক্রম হয়েছিল, কিন্তু তিনি আবার উঠে দাঁড়িয়েছেন, দলকে পুনর্গঠিত করেছেন। এটা তার লড়াই করার ক্ষমতার প্রমাণ। 1970-এর দশকে অত্যন্ত অল্প বয়সে কংগ্রেস আই দলের মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মজীবনের সূচনা হয়। অল্প সময়ের মধ্যেই তিনি স্থানীয় কংগ্রেস নেত্রী রূপে পরিচিত হন। 1976 সাল থেকে 1980 সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ মহিলা কংগ্রেস আই এর সাধারণ সম্পাদক ছিলেন। 1984 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে বর্ষিয়ান কমিউনিস্ট নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করে তিনি সাংসদ নির্বাচিত হন। সেই সময় তিনি ছিলেন দেশের সর্বকনিষ্ঠ সাংসদের অন্যতম। এই সময় তিনি সারা ভারত যুব কংগ্রেসের সাধারণ সম্পাদকও মনোনীত হয়েছিলেন। 1989 সালের কংগ্রেস বিরোধী হাওয়ায় তিনি তার কেন্দ্র থেকে পরাজিত হন, কিন্তু 1991 সালের লোকসভা নির্বাচনে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে পুনরায় সাংসদ নির্বাচিত হন।
পরে 1996, 1998, 1999, 2004 ও 2009 সালের লোকসভা নির্বাচনেও উক্ত কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। মহিলা কংগ্রেসের নেতা হবার পরে তিনি একজন উদীয়মান রাজনীতিবিদ হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নজরে পড়েছিলেন। ছোট ছোট অনেক ঘটনা আছে যার মধ্যে দিয়ে তিনি তখনকার কংগ্রেসের বড় বড় নেতাদের নজরে এসেছিলেন, কিন্তু সবচেয়ে বড় ঘটনা হলো 1984 সালে লোকসভা নির্বাচনে সোমনাথ চ্যাটার্জির মতো প্রবীণ সিপিআইএম নেতাকে হারানো। প্রকৃতপক্ষে সেটা ছিল এক সাড়া জাগানো ঘটনা। কলকাতার যাদবপুরের একটি লোকসভা আসনে সেই প্রবীণ কমিউনিস্ট নেতাকে হারিয়ে মমতা ব্যানার্জি ভারতের অন্যতম সর্বকনিষ্ঠ পার্লামেন্ট সদস্য হয়েছিলেন। এরপর 1989 সালের নির্বাচনে ভারতের রাজনীতিতে কংগ্রেস বিরোধী হাওয়ার মধ্যে দিয়ে তিনি সেই আসনে হেরে যান। কিন্তু কিছুদিন পরই 1991-এ আবার কলকাতা দক্ষিণ আসন থেকে নির্বাচিত হয়ে লোকসভায় ফিরে আসেন এবং পরে আরও 5 বার লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। লোকসভার সদস্য থাকার সময় বেশ কিছু ঘটনায় মমতা ব্যানার্জির সেই লড়াকু ও প্রতিবাদী ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ দেখা গেছে। নিজ দলের বিরুদ্ধে সিপিআইএমকে সহায়তার অভিযোগ আনা, পার্লামেন্ট ভবনে পেট্রোলিয়াম মূল্য বৃদ্ধির প্রতিবাদ, একজন এমপির সঙ্গে হাতাহাতি, পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনার প্রতিবাদ জানাতে রেলমন্ত্রীর প্রতি শাল ছুঁড়ে মারা এবং এমপি পদ থেকে ইস্তফা ইত্যাদি নানা ঘটনায় আলোচিত হয়েছিলেন তিনি। মমতা ব্যানার্জি প্রথম কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন 1991 সালে। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন PV নরসিমহা রাও, আর প্রথম পূর্ণমন্ত্রী হিসেবে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব পান 1999 সালে, যখন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের অংশ হয়েছিল তার নিজের প্রতিষ্ঠিত দল তৃণমূল কংগ্রেস। 1991 সালে নরসিমহা রাওয়ের মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় মানব সম্পদ উন্নয়ন, ক্রীড়া ও যুব কল্যাণ এবং মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মনোনীত হন। পরে ক্রীড়ামন্ত্রী হিসেবেও কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে খেলাধুলোর প্রতি সরকারি ঔদাসীন্যের প্রতিবাদে তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। 1993 সালে তার পদত্যাগপত্র গৃহীত হয়। 1996 সালের এপ্রিল মাসে তিনি তার দলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে সিপিআইএমকে সহায়তা করার অভিযোগ আনেন। নিজেকে দলের একমাত্র প্রতিবাদী কণ্ঠ বলে উল্লেখ করে তিনি এক পরিচ্ছন্ন কংগ্রেসের দাবি জানান। কলকাতার আলিপুরে একটি জনসভায় গলায় শাল পেঁচিয়ে আত্মহত্যারও হুমকি দিয়েছিলেন তিনি। 1996 সালের জুলাই মাসে পেট্রোলিয়ামের মূল্যবৃদ্ধির প্রতিবাদে লোকসভার ওয়েলে বসে পড়েন তিনি। এই সময়ই সমাজবাদী পার্টি সাংসদ অমর সিংহের জামার কলার ধরে তাঁর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন মমতা ব্যানার্জি। 1997 সালের ফেব্রুয়ারি মাসে লোকসভায় রেল বাজেট পেশের দিন পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনার প্রতিবাদে রেল বাজেট পেশ চলাকালীনই তদনীন্তন রেলমন্ত্রী রামবিলাস পাসওয়ানের দিকে নিজের শাল নিক্ষেপ করেন তিনি। পরে তিনি সাংসদ পদ থেকে ইস্তফাও দেন, কিন্তু লোকসভার তদনীন্তন অধ্যক্ষ PA সাংমা তার পদত্যাগপত্র প্রত্যাখ্যান করে তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন। পরে সন্তোষ মোহন দেবের মধ্যস্থতায় তিনি ফিরে আসেন। মমতা ব্যানার্জি কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন 1998 সালে এবং কিছুকালের মধ্যেই এটি পরিণত হয় বামফ্রন্ট শাসিত পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান রাজনৈতিক দলে। বামফ্রন্ট সরকারের সময় 2005 সাল থেকে পরবর্তী কয়েক বছরে পশ্চিমবঙ্গে শিল্প স্থাপনের জন্য কৃষিজমি বরাদ্দের কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে গণ অসন্তোষ তৈরি হয়। বিশেষ করে সিঙ্গুর ও নন্দীগ্রামে জমি রক্ষার জন্য গড়ে ওঠা আন্দোলনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান বিরোধী দলে পরিণত হয় তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামে আন্দোলনরত জনতার উপর পুলিশের গুলিতে অন্তত 14 জন নিহত হবার পর পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার বিরোধী মনোভাব জোরদার হয়ে ওঠে। নন্দীগ্রামে কৃষকদের বিক্ষোভে নেতৃত্ব দিয়ে মমতা ব্যানার্জি হয়ে ওঠেন রাজ্যের জনপ্রিয় নেত্রী। সাবির আহমেদ বলেছিলেন, পশ্চিমবঙ্গে একটা সময় ছিল যখন লোকে ভাবত বামফ্রন্টকে কেউ হটাতে পারবে না, কিন্তু তাদের মোকাবিলা করার নেতৃত্ব এবং সাহস মমতা ব্যানার্জি দেখাতে পেরেছিলেন।
আর ভূমি অধিগ্রহণের ইস্যুটিতে তিনি সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে পেরেছিলেন। প্রথম দিকে তার স্লোগান ছিল শুধুই বামফ্রন্ট হটাও, কিন্তু পরে নন্দীগ্রাম আন্দোলনের মধ্যে দিয়ে গ্রামীণ মানুষের মধ্যে তার রাজনৈতিক ভিত্তি সৃষ্টি হয়। তার ফলেই মমতা ব্যানার্জির নির্বাচনে বিজয়ের পথ তৈরি হয়েছিল, বলেছিলেন শিখা মুখার্জি। 2009 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্যে বামফ্রন্টের চাইতে বেশি আসন পায় তৃণমূল, আর তার 2 বছর পরে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে মমতা ব্যানার্জির তৃণমূল দল ওই রাজ্যে 34 বছর ধরে ক্ষমতাসীন থাকা বামফ্রন্টকে হারায়। মমতা ব্যানার্জি হন পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম নারী মুখ্যমন্ত্রী। এরপর থেকে তিনি নিরবচ্ছিন্নভাবে ক্ষমতায় আছেন। এরপর 2016 এবং 2021 নির্বাচনেও জয়ী হয় তৃণমূল কংগ্রেস। বিদায়ী রাজ্য বিধানসভার 295টির মধ্যে তার দলের হাতে ছিল 211টি আসন। এভাবেই তিনি আরও এগিয়ে চলেছেন। আসুন এবারে আমরা চলে যাই আমাদের পরবর্তী বিষয়টির দিকে। কিভাবে রাজনৈতিক জগতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্থানকে আরও বেশি মজবুত করলেন। চলুন জেনে নেওয়া যাক সেই সকল অজানা অধ্যায়ের কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি জীবন দিতে তৈরি, তবে তিনি নাগরিকত্ব কাটতে দেবেন না। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত। ভারতে রয়েছে 28টি ভিন্ন ভিন্ন রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি। পশ্চিমবঙ্গ, যাকে ইংরেজিতে বলা হয় ওয়েস্ট বেঙ্গল, এটি হলো অন্যতম প্রধান একটি রাজ্য। এই রাজ্য থেকে পরপর 3 বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একজন মহিলা হিসেবে এই কৃতিত্ব তার একারই। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পাশাপাশি ভারতের সবার কাছে দিদি বা বড় বোন বলেই পরিচিত। 1999 সালের 13 অক্টোবর মমতা বন্দ্যোপাধ্যায়কে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করেন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। মমতা ব্যানার্জি এই মেয়াদের দায়িত্ব পালন করেন 2001 সালের 15 মার্চ পর্যন্ত। এই সময়ে তার প্রতিষ্ঠিত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আরেক প্রধান রাজনৈতিক দল, যেটি ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সঙ্গে জোটবদ্ধ ছিল। ভারতের প্রথম শিখ ধর্মাবলম্বী মনমোহন সিং ছিলেন ভারতের 14তম প্রধানমন্ত্রী, যাকে বলা হয় গণতন্ত্রের প্রাক অন্ত। মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় রেল মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান। তিনি রেল মন্ত্রণালয়ের বা ভারতীয়দের ভাষায় রেল মন্ত্রকের দায়িত্ব পালন করেন 23 মে 2009 থেকে 19 মে 2011 পর্যন্ত। রেলমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার কারণ ছিল তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। 20 মে 2011 থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। এ সময় তার তৃণমূল কংগ্রেস জোটবদ্ধ ছিল ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্সের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রভাবশালী নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় তার দল ভারতীয় জাতীয় কংগ্রেস বা কংগ্রেসের জন্য অনেক কিছু করেছেন। 1885 সালে প্রতিষ্ঠিত হওয়া সেই দল থেকে তিনি বেরিয়ে আসেন 1997 সালে। জাতীয় কংগ্রেসের নেতাদের মত ও আদর্শের সঙ্গে অমিল লক্ষ্য করেছিলেন বলেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে তখন ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র প্রতিবাদী কণ্ঠ বলে দাবিও করেছিলেন। অবশ্য তখন যেসব ঘটনা ঘটেছিল সেসবের মধ্যে অন্যতম ছিল যখন তিনি ক্রীড়া মন্ত্রকে ছিলেন। তখন তিনি দেখতে পেয়েছিলেন তার পশ্চিমবঙ্গকে অনেকাংশেই খাটো করে দেওয়া হয় এবং ভারতীয় জাতীয় কংগ্রেস পশ্চিমবঙ্গকে ঠিকভাবে মূল্যায়নও করে না। এই কারণে তিনি 1993 সালে মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছিলেন। এরপরে 1996 সালে পেট্রোলিয়াম সহ বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধির কারণে তিনি প্রতিবাদ করেন, যার ফলে অনেকের চোখে তিনি শত্রুও হয়েছেন। এছাড়া রেলের বাজেট ঘোষণার সময় পশ্চিমবঙ্গকে অবহেলা করা তৎকালীন রেলমন্ত্রী রামবিলাস পাসওয়ানের কলার ধরেন। অবশ্য এই ঘটনায় তিনি সংসদ থেকে পদত্যাগের আবেদন করেছিলেন, কিন্তু তা গৃহীত হয়নি।
শেষ পর্যন্ত মমতা তখন একটি পরিচ্ছন্ন কংগ্রেস প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। 1997 সালের মাঝামাঝিতে ভারতের নির্বাচন কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায় তার নতুন দলকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নামে নিবন্ধিত করেন। ভারতের নির্বাচন কমিশন এই দলকে জোড়া ঘাসফুল প্রতীক হিসেবে বরাদ্দ করেছিল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে ভারতের জনগণের সামনে আসে 1998 সালের 1 জানুয়ারি। তাই 1998 সালের 1 জানুয়ারি এই তারিখকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার দিন ধরা হয়। ভারতের জাতীয় পর্যায়ে রাজনৈতিক দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে সংক্ষেপে AITC-TMC তৃণমূল কংগ্রেস বলে ডাকা হয়। এখানে AITC হল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, TMC হল তৃণমূল কংগ্রেস। 1998 সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর 2011 সালের বিধানসভা নির্বাচনের মধ্যে দিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতায় আসে। এরই সঙ্গে পতন হয় বামফ্রন্টের। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট 34 বছর ক্ষমতায় ছিল। 2011 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে অংশ নিয়েছিলেন পরিবর্তন চাই এই স্লোগান নিয়ে। সত্যি তাদের পরিবর্তন স্লোগান অর্থবহ হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস জোড়া ঘাসফুল প্রতীক নিয়ে অবসান ঘটিয়েছিল 34 বছরের বামফ্রন্ট রাজত্বের। সংযুক্ত প্রগতিশীল জোট বা ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের সঙ্গে জোটবদ্ধ হয়ে মমতা ব্যানার্জি এই নির্বাচনে 227টি আসনে জয়লাভ করে সরকার গঠন করেন। মমতা ব্যানার্জি 227টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এককভাবে পায় 184টি, যা আগের বারের চেয়ে 154টি বেশি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মোট আসন 294টি এবং সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল 148টি। বোঝাই যাচ্ছে কতটা প্রভাব খাটিয়েছেন মমতা সে সময়। 20 মে 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের 8ম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেন। পরে একটি বিশেষ ঘটনায় সংযুক্ত প্রগতিশীল জোট থেকে বেরিয়ে আসে তৃণমূল। 2011 সালে ক্ষমতায় যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গের মানুষ 2016 সালের বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে আবারও ক্ষমতায় নিয়ে আসে। 2016 সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কোনো জোটে না গিয়ে এককভাবে নির্বাচন করে জয়লাভ করে, যা একটি ঐতিহাসিক ঘটনাও বটে। 1962 সালে কেবল এরকম কোনো দল জোটে না গিয়ে ক্ষমতায় গিয়েছিল পশ্চিমবঙ্গে। 2016 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মোট 211টি আসনে জিতেছিল, যা 2011 সালের নির্বাচনের চেয়ে 27টি বেশি। 27 মে 2016-তে মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় শপথ নিয়ে ক্ষমতায় টিকে থাকলেন। অনেকেই ভেবেছিলেন যে 2011 ও 2016 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় জিতে দারুণভাবে সফল হলেও 2021 সালের নির্বাচনে তারা ভারতীয় জনতা পার্টির কাছে হেরে যাবেন এবং যে সম্ভাবনা তৈরি হয়েছিল তাতে মনে হয়েছিল এবার ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় যাবে। নির্বাচনের আগে তৃণমূলের অনেক নেতা বিজেপিতে যোগ দিয়েছেন, যাদের মধ্যে মিঠুন চক্রবর্তী অন্যতম। তবে যারাই তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়ে মনোনয়ন নিয়েছিল তাদের অনেকেই হেরে গিয়েছে। 2021 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকেই চায়। মমতা বন্দ্যোপাধ্যায়ও নন্দীগ্রামে তার আসন হেরেছেন। তিনি হেরেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে। মমতা হেরে গেলেও তার দল মোটের হিসেবে পূর্বের থেকে 2টি আসনে জয় পেয়েছে। অর্থাৎ 2021 সালের নির্বাচনে তৃণমূল পেল 2013টি আসন। নিজের আসনে হারলেও সংবিধান অনুযায়ী বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পান মমতা। যা হবার তাই হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন 20 মে 2021-এ। 3রা মে 2021 থেকে 5ই মে 2021 পর্যন্ত ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি। আপনাদের অনেকের মনেই এখন এই প্রশ্নটা দেখা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে কেমন? আমার মনে হয় না এর জন্য আলাদা করে কোনো উত্তর দিতে হবে, কারণ মুখ্যমন্ত্রী হিসেবে তিনি গ্রহণযোগ্য না হলে বারে বারে তাকে নির্বাচিত করতেন না পশ্চিমবঙ্গের জনগণ।
তিনি সবসময়ই মা মাটি মানুষ স্লোগান বুকে ধারণ করে চলেন। বাংলার মানুষের কল্যাণে মমতা ব্যানার্জি সবসময়ই নিবেদিত প্রাণ। তার চোখে তার রাজ্য পশ্চিমবঙ্গই সব। মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা ব্যানার্জি অথবা দিদি, যে নামেই তাকে ডাকা হোক না কেন, তিনি একজনই। শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে সারা ভারতকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে মমতা ব্যানার্জির। ভারতের লোকেরা এখনই বলা শুরু করে দিয়েছেন মমতা ব্যানার্জি হতে চলেছেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী। মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা সেটি সময় বলে দেবে। তবে আপাতত তার রেকর্ড নিয়ে আনন্দ থাকুক তার অনুগামীরা। মমতা ব্যানার্জি এবং তার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসকে নিয়ে সমালোচকরা বলেন এটি একান্তভাবেই মমতা ব্যানার্জির ব্যক্তিগত জনপ্রিয়তার উপর ভিত্তি করে গড়ে ওঠা দল। অনেকে মনে করেন তৃণমূল কংগ্রেসকে খুব সুশৃঙ্খল দল বলা যাবে না। তাদের দলের কাঠামো সুদৃঢ় নয় এবং দলটি কোনো আদর্শের ভিত্তিতে তৈরি হয়নি। একজন আকর্ষণীয় ও সহজাত নেত্রীর ব্যক্তিত্বের উপর ভর করে গড়ে উঠেছে এই দল। রাজনীতিবিদ হিসেবে তার সাফল্যের কারণ প্রসঙ্গে বিশ্লেষকরা বলেছেন মমতা ব্যানার্জির এক বিরল ক্ষমতা রয়েছে মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারার। সাবির আহমেদ বলেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এলিটিজমের একটা প্রভাব আগে থেকেই ছিল, কিন্তু মমতা ব্যানার্জি প্রেসিডেন্সি কলেজে না পড়েও বা নামী রাজনৈতিক পরিবারে জন্ম না নিয়েও সফল রাজনীতিবিদ হয়েছেন। তার আটপৌরে ব্যাপারটাই মানুষ পছন্দ করেছেন। তার কথা মমতা ব্যানার্জির সাফল্যের কারণ হলো নেতৃত্ব দেওয়ার সহজাত গুণ। আর মানুষ তাকে দূরের কেউ হিসেবে দেখে না, তাকে পাশের বাড়ির মেয়ের মতোই ভাবে। শিখা মুখার্জি বলেন, সাধারণ মানুষের ভাষায় কথা বলা এবং তাদের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। চলুন এবারে তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী বক্তব্যের দিকে। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা হিসেবে কিভাবে নিজের স্থান চিহ্নিত করেছিলেন মমতা ব্যানার্জি, আসুন এবার সেটা জেনে নেওয়ার পালা। 1998 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। এ রাজ্যের কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি হয়। অর্থাৎ তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল কংগ্রেসের মধ্যেকার আভ্যন্তরীণ বিতর্ক থেকে। মমতা ব্যানার্জি ও তার সঙ্গীরা কংগ্রেসের মধ্যে ক্ষমতার লড়াইয়ে কোণঠাসা হয়ে গড়ে তোলেন তৃণমূল কংগ্রেস। ভারতের শাসন ব্যবস্থার প্রধান শাসক দল কংগ্রেসের সঙ্গে নীতিগত মৌলিক মতপার্থক্যের জন্য মমতা ব্যানার্জিরা বিকল্প দল করেননি। অর্থাৎ কংগ্রেসের নীতিগত অবস্থানের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো মৌলিক তফাৎ ছিল না। কংগ্রেস এদেশে শাসক শ্রেণীর প্রতিক্রিয়াশীল মতাদর্শ ও রাজনীতির প্রতিনিধিত্ব করেছে এবং তৃণমূল কংগ্রেসও রাজ্যে সেই মতাদর্শ ও রাজনীতিরই ধারক ও বাহক হিসেবেই থেকেছে। এর ওপর প্রবল ব্যক্তিকেন্দ্রিক এই দলে ন্যূনতম আভ্যন্তরীণ গণতন্ত্র বলে কিছু নেই। শ্রেণী শোষণমূলক শাসন ব্যবস্থা চালাবার জন্য গণতান্ত্রিক কাঠামোর একটি পদ্ধতি এই দেশে চালু আছে এবং কেন্দ্রীয় শাসক দলগুলি একটি ছোট্ট চক্রের দ্বারা পরিচালিত হলেও তাদের সাংগঠনিক কাঠামোয় একটি গণতান্ত্রিক প্রক্রিয়া রাখতে বাধ্য হয়। শেষ বিচারে হয়তো ওই চক্রই সব সিদ্ধান্ত নেয়, তবু আপাত গণতান্ত্রিক একটি ব্যবস্থা তাদের রাখতে হয়। একটি উদাহরণ দিয়ে বিষয়টা আলোচনা করা যাক। কংগ্রেস একটি রাজনৈতিক দল হলেও তার প্রভাবিত বিভিন্ন গণসংগঠনগুলির নিজস্ব কিছু প্রক্রিয়া আছে। শেষ বিচারে কংগ্রেসের রাজনৈতিক সিদ্ধান্ত তাদের প্রভাবিত গণসংগঠনগুলি মেনে নিলেও অন্তর্বর্তীকালীন পর্যায়ে তাদের কিছু নিজস্বতা থাকে। গণতান্ত্রিক কাঠামোয় এই মোড়ক না থাকলে আমাদের মতো বিশাল দেশে গণতন্ত্র সম্পর্কে যে প্রচলিত ধারণা আছে তার সঙ্গে সাযুজ্য রেখে চলা সম্ভব নয়। কিন্তু এই বিষয়ে তৃণমূল কংগ্রেস একেবারেই ব্যতিক্রমী। প্রবল ব্যক্তিকেন্দ্রিক এই দলটির নির্ধারক শক্তি একজনই, তিনি মমতা ব্যানার্জি। তিনি তৃণমূল কংগ্রেসের পদাধিকারী মনোনীত করেন, এমনকি সমস্ত গণসংগঠনেরও পদাধিকারী স্থির করেন। অর্থাৎ শুধু তৃণমূল কংগ্রেস নয়, তৃণমূল ট্রেড ইউনিয়ন, ছাত্র যুব নারী সংগঠনের প্রধান কে হবে তাও স্থির করেন তিনি। এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া ন্যূনতম মোড়কও নেওয়া হয় না। 2011 সালের নভেম্বর মাসে খুব জাঁকজমক করে নেতাজি ইন্ডোরে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সম্মেলন হয়েছিল। বলা হয়েছিল এই সম্মেলনে সাংগঠনিক নির্বাচন হবে।
ওই সম্মেলনে সৌগত রায় প্রস্তাব রাখেন সেদিনের সম্মেলন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে মমতা ব্যানার্জিকে নির্বাচিত করছে। সমবেত সবাই দুহাত তুলে তা সমর্থন করলেন। মমতা ব্যানার্জি চেয়ারম্যান হলেন। এরপরই মুকুল রায় একটি প্রস্তাব রাখলেন, তা হলো তৃণমূল কংগ্রেসের বাকি সব পদাধিকারীদের মনোনীত করার ভার এই সম্মেলন মমতা ব্যানার্জির ওপর অর্পণ করা হয়েছে। এটাও সিদ্ধান্ত হয়ে গেল, অর্থাৎ দলটার একটাই নির্বাচিত ব্যক্তি, তার নাম মমতা ব্যানার্জি। সুতরাং এটা স্পষ্ট, তৃণমূল কংগ্রেসের নিজস্ব কোনো বিকল্প নীতি বা কর্মসূচি নেই। প্রধানত কংগ্রেসের পথেই তাদের পথ। এখান থেকেই আমরা খোঁজার চেষ্টা করব কেন মমতা ব্যানার্জিরা তাদের নীতিগত অবস্থান অন্যরকম হওয়া সত্ত্বেও মাঝে মাঝে এফআইডি এর বিরোধিতা করেন কিংবা সিঙ্গুর নন্দীগ্রামের মতো লড়াইয়ের পক্ষ অবলম্বন করেন। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই রাজ্যে পরিচিতি বেড়ে ওঠে সিপিআইএমকে তীব্র বিরোধিতার ওপর ভিত্তি করে। রাজ্য কংগ্রেসের ভাঙনের পর নিচুতলার কর্মীরা বেশিরভাগই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে যান। আবার কংগ্রেস বা বিজেপির সঙ্গে জোট বেঁধেই সংসদীয় রাজনীতির আঙিনায় তৃণমূল কংগ্রেস এগিয়ে চলে এবং রাজ্যের প্রধান বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত হয়। 1998 থেকে 2011 এই পর্যায়ে প্রতিটি নির্বাচনে তৃণমূল কংগ্রেস হয় কংগ্রেস নতুবা বিজেপির সঙ্গে রাজনৈতিক জোট করে তুলেছে। সেই সময়ে রাজনৈতিকভাবে মমতা ব্যানার্জি কিংবা তৃণমূল কংগ্রেস বা বিজেপির বিরোধিতা করেনি। শুধু ভোট বাড়ানোর লক্ষ্যে একজনকে ছেড়ে অপরজনের সঙ্গে জোট করেছে। 2006 সালে সিঙ্গুরের কৃষক আন্দোলন দেখে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস তার সুর একটু পাল্টায়। দলটি মূল্যায়ন করে যে পশ্চিমবঙ্গের গরিষ্ঠ জনমানস বামপন্থী ভাবনা দ্বারা প্রভাবিত। সুতরাং এ রাজ্যে শাসক দল হতে গেলে বামপন্থী মুখোশ পরতে হবে। সিঙ্গুর নন্দীগ্রামের কৃষকদের প্রতিরোধ সংগ্রাম তাকে এই সুযোগ এনে দেয়। সিপিআইএম এর আদর্শহীনতা, সন্ত্রাস, খোলাখুলি বৃহৎ পুঁজিপতিদের তোষণ ইত্যাদিতে বিরক্ত হয়ে বহু বামপন্থী ভাবধারার মানুষ বিরক্ত ও হতাশাগ্রস্ত ছিলেন। সিঙ্গুর নন্দীগ্রামের পর এই বিরাট সংখ্যক মানুষের সমর্থন মমতা ব্যানার্জি নিজের পক্ষে নিয়ে যেতে সমর্থ হন, যার ফলশ্রুতিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস জোট। সিপিআইএম দলের সামগ্রিক অধঃপতন গোটা রাজ্যে সংসদীয় রাজনীতিতে এক শূন্যতার সৃষ্টি করে। বহু মানুষ সিপিআইএম সহ বামফ্রন্টের পতন চায়। এই জায়গায় তৃণমূল কংগ্রেস সামনে চলে আসে। সিপিআইএম হটাও একমাত্র স্লোগান ছিল তার, আর তৃণমূল কংগ্রেসের বৃদ্ধি সিপিআইএমকে বিরোধিতা করে। ফলে প্রধানত নেতিবাচক প্রবণতায় ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস পরিচালিত জোট। প্রসঙ্গত আরও একটি বিষয় উল্লেখ করতেই হয়, সেই সময়ে এ রাজ্যে সমর্থনের বিচারে সিপিআইএম সহ বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস বা অন্যদের সম্মিলিত শক্তি ছিল প্রায় সমান। অর্থাৎ ক্ষমতায় যাবার জন্য আসন সংখ্যা নির্ধারক শক্তি হিসেবে কাজ করে, শতকরা হিসাবে নয়। সুতরাং ভোটের 2 বা 3% এদিক ওদিক হলেই আসন সংখ্যার প্রচুর তারতম্য ঘটে। এদেশের সংসদীয় ব্যবস্থায় 35 লক্ষ ভোটের ব্যবধানে আসন সংখ্যা 230 থেকে 60 হয়ে যায়। সুতরাং পুরনো কংগ্রেসের ভোট ব্যাংকের সঙ্গে পরিবর্তিত পরিস্থিতিতে সিপিআইএম এর বিরোধিতা থেকে জনগণের যে কোনো নতুন সমর্থন তৃণমূল কংগ্রেস পায়। তার ভিত্তিতেই প্রধান বিরোধী দল থেকে প্রধান রাজনৈতিক শক্তিতে তারা পরিণত হয়। এখানে আরও একটি বিষয়কে উল্লেখ করতে হবে। শাসকদের কেন্দ্রীয় নীতিকে এ রাজ্যে সিপিআইএম পরিচালিত বাম সরকার 34 বছর ধরে বাস্তবায়িত করেছে। শাসক শ্রেণীর সঙ্গে নানা মতপার্থক্য থাকা সত্ত্বেও সিপিআইএম বর্তমান ব্যবস্থা বা বর্তমান রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে ভালো শাসক হিসেবে দায়িত্ব পালন করেছে। কিন্তু 2006-এর পর থেকে তার সেই বিশ্বাসযোগ্যতা কমে যায়। অর্থাৎ যে দক্ষতার সঙ্গে জনগণের শাসক হয়ে তারা কাজ করছিল, সেই দক্ষতা দেখাতে তারা ব্যর্থ হয়। খুব স্বাভাবিকভাবেই শাসক শ্রেণীর বিভিন্ন অংশ বিপদ বুঝে মমতা ব্যানার্জি পরিচালিত তৃণমূল কংগ্রেসের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করে।
অর্থাৎ শাসক শ্রেণীর মূল লক্ষ্য যাই ঘটুক না কেন বর্তমান সমাজ ব্যবস্থায় যে রাষ্ট্র কাঠামো আছে তার বিরুদ্ধে যেন শ্রমিক ও মেহনতিরা চলে না যায়। যে ঘটনাই ঘটুক তা যেন বর্তমান রাষ্ট্রীয় কাঠামোর পরিধির মধ্যেই সীমাবদ্ধ থাকে। স্বাভাবিকভাবে শাসক শ্রেণী অর্থাৎ বৃহৎ দেশি বিদেশি কর্পোরেট পুঁজি সামন্ত শক্তির অবশেষ যখন দেখল সিপিআইএম দলের বিশ্বাসযোগ্যতা কমেছে, তখন তারা মমতা ব্যানার্জি ও তৃণমূল কংগ্রেসের পক্ষ অবলম্বন করে। এর মানে কি তারা সমস্ত শক্তি নিয়ে মমতা ব্যানার্জির পাশে দাঁড়ালো? না, তা নয়। সবসময়ই শাসক শ্রেণীর প্রধান লক্ষ্য থাকে যে যতই প্রতিবাদী আন্দোলন হোক না কেন সেই আন্দোলন যেন তাদের বেঁধে দেওয়া লক্ষণরেখার অর্থাৎ বর্তমান রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আটকে থাকে। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস পরবর্তীতে শাসক শ্রেণীর কাছে কতটা বিশ্বাসযোগ্য হয়ে উঠবে সেটা একটা দীর্ঘ পরিক্রমার বিষয়। কিন্তু সিপিআইএম দল বিশ্বাসযোগ্যতা হারাবার পর তাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ অবলম্বন করা ছাড়া বিকল্প কোনো পথ খোলা থাকে না। সুতরাং প্রধানত দক্ষিণপন্থী অবস্থান বজায় রেখেও বামপন্থী মুখোশ পরে শ্রমিক কৃষকদের স্বার্থের কথা তারস্বরে ঘোষণা করে তৃণমূল কংগ্রেস তার শক্তি বহু গুণ বাড়িয়ে নেয়। এই পর্যায়ে শাসক শ্রেণীর বড় অংশই তাদের পক্ষ অবলম্বন করে। মোটামুটি এই কারণে 2011-তে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস জোট এ রাজ্যে ক্ষমতায় এসেছে। অর্থাৎ 1998 সালে যে যাত্রা তৃণমূল কংগ্রেস শুরু করেছিল 2011 সালে সেই পর্যায়ে শেষ হয়। এবার এই শক্তিটির মূল্যায়ন করে দেখা যাক এই দলটির বর্তমান অবস্থানটা ঠিক কি। তৃণমূল কংগ্রেসের শাসন চালানোর পদ্ধতি নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই বলা দরকার এদেশে শাসক দলের বিশ্বাসযোগ্যতা অর্জনের ধারাবাহিক প্রচেষ্টা মমতা ব্যানার্জি ও তার দল চালিয়ে যাচ্ছে। ক্ষমতায় আসীন হবার দিন থেকে বন্ধ ও ধর্মঘট সহ মেহনতি মানুষের সব ধরনের প্রতিবাদের বিরুদ্ধে ধারাবাহিক প্রচার ও শাস্তিমূলক ব্যবস্থা নেবার হুমকি দিয়ে এবং নানা ধরনের সামিট করে বৃহৎ পুঁজিপতিদের কাছে বার্তা পৌঁছতে পেরেছে যে তারা সিঙ্গুরে টাটাদের বিরুদ্ধে যতই আন্দোলন করুক তা ঘটানো হয়েছে নির্বাচনী বিজয়ের হাতিয়ার হিসেবে। সেটার সঙ্গে তাদের শাসন কার্যকে বড় পুঁজিপতিরা যেন কখনোই গুলিয়ে না ফেলে, বরং তাদের রাজত্বে বৃহৎ পুঁজিপতিরা নিশ্চিন্তে তাদের পুঁজি বিনিয়োগ করতে পারেন, তাদের কোনো ক্ষতির আশঙ্কা নেই। এটা আরও স্পষ্ট হয় যখন দেখা যায় তারা বৃহৎ পুঁজিপতিদের দ্বারা সংগঠিত শ্রমিক ও মেহনতি মানুষদের ওপর বিভিন্ন হামলা নিয়ে টু শব্দটিও করেন না। একটা কথা খুব স্পষ্ট করেই বলা যায়, সেটা হলো তৃণমূল কংগ্রেস শাসকদের একটা দল, যে দল শ্রমিক শ্রেণী, কৃষক সমাজ সহ অন্যান্য মেহনতি মানুষের পক্ষ অবলম্বনকারী। এই দল গণতান্ত্রিক কর্মসূচি হাজির করে যার মাধ্যমে স্বাধীনতা ও গণতন্ত্রের লড়াই জোরদার হয়। এবারে চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী বিষয়ের দিকে। রেলওয়ে মিনিস্টারের পদ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার এই রাস্তাটি কিভাবে পেরিয়ে এসেছিলেন তিনি, সেই বিষয়ে এবার আলোকপাত করব।